আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি এবং এই রাজনীতিকে ঘিরে যে অস্থিরতা, এটি নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্কে প্রভাব ফেলেছে, এটি আমরা সবাই বুঝতে পারছি। এটি নিয়ে কথা বলেছেন ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বাংলাদেশে সংগঠিত সাম্প্রতিক যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এটি এবং এর পেছনের কারণ এটি ব্যাখ্যা করেছেন তার মতো করে। তার মতে অন্তর্বর্তী সরকারের অযোগ্যতার কারণেই বাংলাদেশে হিংসাই এখন স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। দুই দেশের সম্পর্কের অবনতির জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। এই কথাগুলো তিনি বলেছেন ভারতের সংবাদ সংস্থা এএনআই কে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে, এবং এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে আনন্দবাজার পত্রিকা কলকাতার তারা এই সংবাদটি ছেপেছে। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক নেতিবাচক যে সম্পর্ক বা নেতিবাচকতা, এটি নিয়ে শেখ হাসিনা বলেছেন, সম্পর্কের অবনতি পুরোপুরি ইউনূসের তৈরি। ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশ নীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। শেখ হাসিনা বলেছেন, ইউনূসের মদতপুষ্ট চরমপন্থীরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদপত্রগুলোর অফিসে হামলা করেছে, প্রথম আলো ডেইলি স্টারের কথা নিশ্চয়ই তিনি বুঝিয়েছেন, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে। দর্শক, এই ঘটনাগুলো আমরা জানি, তারপরও তিনি যখন বলেন বাংলাদেশের বিষয় নিয়ে এটি আলোচনায় রাখা দরকার, এ কারণেই তাহলে আমরা রাজনীতির করণীয়টি আসলে বুঝতে পারবো। ইউনূস সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী। বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ ভারতের সঙ্গে বাস্তববাদী বোঝাপড়ার রাস্তায় ফিরবে। এটি তার প্রত্যাশা যে আগামীতে যে নির্বাচন যদি হয়, নির্বাচনে যেই দলই বিজয়ী হয়ে আসুক না কেন, তিনি প্রত্যাশা করেন সেই দলের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। ভারতের তরফ থেকেই এমন ধারণা পেয়েছি আমরা ইতিপূর্বে, তারা বলেছে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। যাই হোক, এদিকে গতকাল রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে তারা নিবিড়ভাবে নজর রাখছে। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ভারতের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে এটিতে তারা উদ্বেগ জানিয়ে, মানে ময়মনসিংহের যে ঘটনা, দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে ভারত। দিল্লির এই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখেছি পাল্টা বিবৃতি দিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ এইসব নিয়ে কথা বলেছেন। ময়মনসিংহের ঘটনায় নয়াদিল্লির দেওয়া বিবৃতি নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা, মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তারা বলেছে, ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের উপর হামলা বলছেন। আসলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ময়মনসিংহের ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বলছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে, সরকার গ্রেফতার করেছে। কিন্তু ঘটনা জটিল হয়েছে অন্য একটি ঘটনায়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে এসে 20-25 জন বা 25-30 জন ভারতীয় বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছে। হাই কমিশনের সামনে এসে নানান হুমকি ধুমকিও তারা দিয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এটি নিয়েও তৌহিদ হোসেন কথা বলেছেন। আমার প্রশ্ন হলো যে, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে যেখানে বাংলাদেশ হাই কমিশন অবস্থিত, সেটা তো খুব নিরাপদ স্থান বলে আমরা জানি, চাণক্যপুরী। অনেকগুলো ডিপ্লোম্যাটিক ব্লক পেরিয়ে বাংলাদেশ হাই কমিশন তার অফিস, সেখানে এরকম একটি সেন্সিটিভ জায়গায়, এরকম একটি নিরাপত্তা বলয়ে বেষ্টিত জায়গায় কিভাবে হিন্দু চরমপন্থীরা হাই কমিশনের সামনে পর্যন্ত আসতে পারল? এই প্রশ্নটা তৌহিদ হোসেন তুলেছেন। বলেছেন, তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে, এটা মোটেই প্রত্যাশিত নয়। আসতে দেওয়া হয়েছে মানে সরকারের তরফ থেকে বা কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে তারা এই অনুমোদনটুকু পেয়েছে, কিন্তু এটি হওয়ার কথা নয়। কিন্তু এটি নিয়ে যখন অভিযোগ তুলেছেন, এর জবাব আবার দিয়েছেন রণধীর জয়সওয়াল। তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে
স্বীকার করেননি, অভিযোগকে স্বীকার করেননি, বরং বাংলাদেশের কিছু গণমাধ্যমে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগ তুলেছেন। জয়সওয়াল বলেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশন এবং দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এটি তো আমরা জানি, এটি সকল দেশের জন্যই এটি প্রযোজ্য। কিন্তু তাহলে ঘটনাটা কি ঘটলো? জয়সওয়ালের ভাষায় ঘটনাটি হলো প্রায় 20-25 জন যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছেন। প্রশ্ন হলো যে ভিয়েনা কনভেনশন মানতে গেলে এই পর্যন্ত তাদের পৌঁছানোর কথা নয়, যেটি জয়সওয়াল নিজে বলেছেন। এটির ব্যত্যয় ঘটলো কেন সেটি আসলে খতিয়ে দেখা দরকার। আসলে যে যাই বলুন না কেন, প্রকৃত বাস্তবতা হলো প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এখন একেবারে তলানিতে। গত কয়েক মাসে দুই দেশেই হাই কমিশনারদের তলব পাল্টা তলবের ঘটনা ঘটেছে, আমরা এটি দেখেছি। এটি কাঙ্ক্ষিত নয় এবং সামনে কি অপেক্ষা করছে এটিও আসলে এই মুহূর্তে বলা মুশকিল। প্রিয় দর্শক, রাজনীতি চলতে থাকবে, কূটনীতি চলতে থাকবে, কিন্তু এর ভেতর দিয়ে যে তিক্ততা এসেছে এটি দূরীভূত হোক, এটি আমরা প্রত্যাশা করি। তবে এই কন্টেন্টে আপনাদের সঙ্গে আমি আরো দুই একটি তথ্য যোগ করতে চাই, শেয়ার করতে চাই। দৈনিক প্রথম আলোতে দুটি লেখা আমি পড়েছি, তার সংক্ষিপ্ত সার একেবারে সংক্ষিপ্ত করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ তার একটি লেখায় লিখেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে আগুন জ্বলল দাউ দাউ করে। ছায়ানট, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী সহ বহু সাংস্কৃতিক ও প্রগতিশীল প্রতিষ্ঠান আক্রান্ত হলো পরিকল্পিত তাণ্ডবে। বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাসভবনের অবশিষ্টাংশের উপর চালানো হলো তৃতীয় দফা বুলডোজার হামলা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরের মতোই ছিল নীরব দর্শক। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, লিখেছেন শারমিন আহমদ। তিনি বলছেন, এগুলো সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য জাতীয় নির্বাচন বানচাল করা এবং একটি সহিংস বিভাজনমূলক পরিবেশ সৃষ্টি করা। আরেকটি লেখা থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই। শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক সালেউদ্দিন আহমেদ তিনি লিখেছেন, দেশে একটি গোষ্ঠী মানে উগ্রবাদী গোষ্ঠীকে তিনি চিহ্নিত করেছেন, ক্রমে নিজেদের জনগণের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই প্রবণতা শুধু উদ্বেগজনক নয়, এটা সরাসরি স্বাধীনতা ও বহুত্ববাদের বিরুদ্ধে। মানে তার বড় লেখাটি থেকে আমি সংক্ষেপে পড়ছি। তিনি লিখেছেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের উপর সন্ত্রাসী হামলাকারীদের পরিচয় নতুন করে চেনার কিছু নেই। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় ধ্বনি তুলে ধরে যে গণমাধ্যমগুলোর প্রতি তাদের ক্ষোভের প্রধান কারণ সেটিও স্পষ্ট। তিনি লিখেন, হাদির মৃত্যুতে আয়োজিত এক সভায় রাকসু ভিপি ও শিবির নেতা মোস্তাকুর রহমান প্রকাশ্যে ঘোষণা দেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিবিরের নেতা বলেন, বাম সহভাগী ছায়ানট ও উদীচীকে তছনছ করলেই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। তারা বলেন, রাজনৈতিক লড়াই করে প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়, তাই প্রতিপক্ষকে ধ্বংস করেই জয় ছিনিয়ে নিতে হবে। সালেউদ্দিন লিখেছেন, ঘোষণা দিয়েই হামলাকারীরা এসেছে। এ সময় সাংবাদিকেরা সরকারের সর্বস্তরে যোগাযোগ করেছেন, সরকার থেকে কেউ এগিয়ে আসেনি। অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর। অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাও হতাশাজনক, বলছেন সালেউদ্দিন আহমেদ। তিনি লিখেছেন, বিএনপি সবকিছুতে নির্বাচন বানচালের আলামত খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারেনি যে এই হামলা তার চেয়েও ভয়াবহ। বিএনপির কোনো বড় নেতা সেদিন এগিয়ে আসেনি এই দুটি সংবাদপত্র রক্ষায়। সবাই বিবৃতি দিয়েছেন, এমনকি জামাতে ইসলামীও। কেউ কেউ পরদিন এসে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তার সমাপনী কথাগুলো খুব যুক্তিপূর্ণ, গুরুত্বপূর্ণ। জানি না কবে আমরা এসব কথার তাৎপর্য বুঝতে পারবো। তিনি লিখেছেন, এদেশে বহু আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জয় এনে দিয়েছে এবং সেই জয় জনগণের হাতে তুলে দিয়ে আবার তারা পড়াশোনায় ফিরে গেছে। কিন্তু এবার যারা আন্দোলনের মাধ্যমে জয় দাবি করছে তারা প্রতিনিয়ত সেই জয়ের নতুন নতুন সীমারেখা টানছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, জয়ের নতুন নতুন সীমারেখা টানছে। মানে এটিকে ভিন্নার্থে আপনি বলতে পারেন, এক এক সময় তারা তাদের আবদারের যে তালিকা সেটিকে লম্বা করছে। গণতান্ত্রিক পথে প্রভাব বিস্তার সহজ নয় বুঝে তারা অরাজকতা ও হুঙ্কারের রাজনীতি বেছে নিচ্ছে। দর্শক, শেষ করব, আপনি কি মনে করেন এই যে প্রবণতার কথা বললেন সালেউদ্দিন আহমেদ, যে অরাজকতা ও হুঙ্কারের রাজনীতি এবং উগ্রবাদের রাজনীতির কথা তিনি বললেন এবং যেটি বললেন যে এই গোষ্ঠী এটি বেছে নিয়েছে, আপনি কি মনে করেন
এই অরাজকতা এবং হুঙ্কারের রাজনীতি, উগ্রবাদের রাজনীতি বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে? সকলের জন্য শুভকামনা। আজ এই ভিডিওর শুরুতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের সঙ্গে একদম সমার্থক হয়ে যাওয়া ইতিহাসের একটি গল্প আপনাদের বলতে চাই। ইউক্রেনের কথা আপনারা সকলেই শুনেছেন। এই ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু একসময় ছিলেন রাশিয়াপন্থী এক ভদ্রলোক। আমেরিকার মনে হলো যে ইউক্রেনের প্রেসিডেন্ট বড় বেশি রাশিয়াপন্থী, তাই ডিপ স্টেট এবং আমেরিকা ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে এমন একজনকে চাইলেন যিনি রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে পারবেন এবং আমেরিকার পারপাসটি সলভ করতে পারবেন। তারা সমস্ত জায়গা থেকে খুঁজে জেলেনস্কি নামক এক ভদ্রলোককে ইউক্রেনের মাথার উপরে বসিয়ে দিলেন। আর এরপর থেকে রাশিয়াপন্থী সেই ইউক্রেন চরম রাশিয়া বিরোধী ইউক্রেনে পরিণত হলো। কথায় কথায় সীমান্তে মিলিটারি এক্সারসাইজ, কথায় কথায় রাশিয়াকে উস্কানি দেওয়া এবং প্রত্যেকটি পদক্ষেপে রাশিয়ার বিরোধ করা ইউক্রেনের এই জেলেনস্কির ছিল নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড। এবার বর্তমান ইউক্রেনের অবস্থাটা ভাবুন। দেশে হাজার হাজার উদ্বাস্তু, কল কারখানা সমস্ত বন্ধ, অর্থনীতি সমস্ত শেষ। এমনকি ইউক্রেনের শিল্পোন্নত দুটো যে রিজন ডোনেক্স এবং লুম্বাক্স, এই দুটো প্রায় রাশিয়া কবজা করে নিয়ে বসে আছে। আর যে আমেরিকা ইউক্রেনের স্বার্থকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে জেলেনস্কিকে মাথার উপরে বসালো, সেই জেলেনস্কির মাথার উপর থেকেও কিন্তু মার্কিনরা এখন হাত সরিয়ে নিচ্ছে। ফলে এই যুদ্ধে রাশিয়ার জয় অবধারিত এবং ইউক্রেন নামক একটি রাষ্ট্র এই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট রাষ্ট্রের তালিকা থেকে সর্বনিম্নে আস্তে আস্তে কিন্তু তলিয়ে যেতে শুরু করলো। ভারত এবং বাংলাদেশের এই পার্টিকুলার অবস্থানটা আমার কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের এই জিওপলিটিক্যাল অ্যাসপেক্টের সঙ্গে কোথাও গিয়ে মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে। দেখুন, প্রতিবেশী আপনার থেকে শক্তিশালী হলে আপনাকে প্রতিবেশী দালালি করতে হবে সেটা আমি বিশ্বাস করি না, কিন্তু আপনাকে ন্যূনতম সম্মান দিতে হবে। অকারণে প্রতিবেশীকে যদি আপনি উস্কে যান, খুঁচিয়ে যান, তাহলে কোনো না কোনো দিন ইউক্রেনের মতো এক যদি বলা হয় শরণার্থী রাষ্ট্রে পরিণত হতে হবে। দেখুন, মাথার উপরে কিন্তু এখন আমেরিকাও নেই। ভারতের থেকে চীন কিছু ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে, অন্তত টেকনোলজিক্যালি এবং ইকোনমিক্যাল সেক্টরে, তা আজকে স্বীকার করতে দ্বিধা আমি বোধ করছি না। কিন্তু অকারণে ভারত যদি প্রতি মুহূর্তে চীনকে খুঁচিয়ে যেত, তাহলে কি ভারত নিজের প্রভাব এবং প্রতিপত্তি আন্তর্জাতিক স্তরে বৃদ্ধি করতে পারতো না। ভারত সেটাই করেছে যা একটা উন্নত রাষ্ট্রের করা প্রয়োজন। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থাটা আলটিমেটলি কোন জায়গায় যাচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যায় ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে ঘটে যাওয়া একাধিক কর্মকাণ্ডে। ইউক্রেন যেমন রাশিয়াকে অকারণে প্রতি মুহূর্তে খুঁচিয়েছে, বাংলাদেশ কিন্তু অকারণে ভারতকে প্রতিটা ইস্যুতে খুঁচিয়ে যাচ্ছে। ভারত কিছু ক্ষেত্রে চুপ করে আছে, উদারতা দেখাচ্ছে, কিন্তু এই উদারতা বা চুপ করে থাকা যে দুর্বলতা নয়, তাও হয়তো ভারত আস্তে 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 বুঝিয়ে দেওয়ার মতো জায়গায় যেতে শুরু করেছে। যাই হোক, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কালকে কি স্টেটমেন্ট দেওয়া হয়েছে একটু আপনাদের বলি, তাহলেই বুঝবেন কেন অকারণে আন্তর্জাতিক স্তরে জল গরমটাকে ভারত আর মেনে নিচ্ছে না ভালোভাবে। পুলিশ পরিষ্কার বলেছেন, শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতের পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে। দেখুন, আমি যমুনা টিভির আপনাকে একটি স্ক্রিনশট দেখাচ্ছি। ভারতের কোনো মিডিয়া নয়, যেন ভারতীয়রা কিংবা বাংলাদেশিরা এটাকে ভুয়ো মিথ্যা বলে দাগিয়ে দিতে পারেন। তিনি বলছেন এটা প্রচার কৌশল হতে পারে, এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয়, বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। এবং একাধিক বাইটে তিনি স্বীকার করেছেন এই যে প্রধান অভিযুক্ত ফয়সাল তিনি ভারতে পালিয়ে গেছেন, এই সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ গোয়েন্দা দপ্তর, বাংলাদেশ পুলিশের হাতে নেই। এবং এই ফয়সাল আসলে ভারত আশ্রিত কোনো দুষ্কৃতী, এই ধরনের কোনো তথ্য কিন্তু বাংলাদেশ পুলিশের হাতে নেই। এবার দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলার যারা ধারক এবং বাহক, সেই পুলিশ এবং গোয়েন্দা দপ্তর বলছে এর সঙ্গে ভারতের সম্পৃক্ততা কোনোভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে তো প্রশ্ন ওঠে, তাহলে তদন্ত ছাড়াই কিভাবে ভারতকে এই প্রধান অভিযুক্তর সঙ্গে জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে করা হলো? আমি ছাত্র নেতারা কি বলেছে আমি দূরে সরিয়ে রাখছি। মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে ভারতকে দায়ী করা হয়েছে এবং অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে সরাসরি তারা ভারতকে চিঠি লিখে জানিয়েছে
যে ভারতের মাটিকে ব্যবহার করে বাংলাদেশ এই ধরনের হত্যালীলা চালানোর পরিকল্পনা হয়েছে? তাহলে একটা রাষ্ট্র কোনো প্রমাণ ছাড়া, কোনো তথ্য ছাড়া, গোয়েন্দা দপ্তরের ইনপুট ছাড়া, ইন্টেলিজেন্স ডকুমেন্ট ছাড়া কিভাবে অন্য আরেকটি প্রতিবেশী রাষ্ট্রকে এইভাবে দাগিয়ে দিতে পারে? আজকের দিনে তো এটা প্রশ্ন। আপনার দেশের পুলিশ আজকে প্রেস কনফারেন্স করে ওসমান হাদির মৃতদেহ কবরে শুয়ে দেওয়ার পর তারা জানাচ্ছেন যে এর সঙ্গে ভারতের যোগাযোগ কোনো অবস্থাতেই প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এতগুলো দিন চলে গেল, ওসমান হাদিকে যে মারা হবে সেই তথ্য আপনাদের কাছে ছিল না। আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী ওসমান হাদিকে রক্ষা করতে পারলো না। এখন ভারতের সঙ্গে তার সম্পৃক্ততাকে জুড়েও আন্তর্জাতিক স্তরে কোনো কিছু প্রমাণ করতে পারলো না। তাতে কিন্তু বাংলাদেশের মান সম্মানটা আন্তর্জাতিক স্তরে কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। বাংলাদেশ যে দাবিটি করেছে তা বাংলাদেশের ইতিহাসে ভারতকে নিয়ে খুব কমই শোনা গেছে, যে ভারত বাংলাদেশে ঢুকে কোনো ওসমান হাদি নামক চরিত্রকে গুলি করানোর কাজে নিজেদের ইনভলভ করেছে। ফলে এটা কিন্তু ভারতের কাছে যেন তেন প্রকারের একটি সম্মান বাঁচানোর লড়াই নয়, ভারতের কাছে কিন্তু পাল্টা দেওয়ারও লড়াই। ভারতকে কিন্তু বুঝিয়ে দিতে হবে যে দিনের পর দিন বাংলাদেশ যে শেষ 1 বছর ধরে বাড়াবাড়িটি শুরু করেছে, এবার হয়তো তা শেষ করার সময়। এই জন্য কালকে ভারত হঠাৎ করে সীমান্তে, আমি অবাক হয়ে গেলাম, এই প্রথমবারের জন্য ভারত 17th আর্মি স্ট্রাইক ক্রপস তা কিন্তু ডিপ্লয় করলো। এবং 17 আর্মি স্ট্রাইক ক্রপস অত্যন্ত ঘাতক একটি আর্মির বাহিনী, যারা পাহাড় পর্বত সংকুল এরিয়ায় পাল্টা প্রিসিশন স্ট্রাইকের জন্য বিখ্যাত। এবং এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এই প্রথমবার ভারত এবং বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে নিল। এবং মিজোরাম বেসে তাদেরকে ডিপ্লয় করা হচ্ছে। এবং 7th মাউন্টেন স্ট্রাইক ক্রপ বা আর্মি স্ট্রাইক ক্রপ, যেভাবেই নামে অভিহিত করুন না কেন, এটা যে বাংলাদেশকে সরাসরি বার্তা ভারতের পক্ষ থেকে দেওয়া হলো তা কিন্তু পরিষ্কার। ফলে আস্তে আস্তে বাংলাদেশ সীমান্ত অত্যন্ত ভোলাটাইল একটা সীমান্তে পরিণত হলো, যেখানে ভারত প্রথমবারের জন্য এই ধরনের অ্যাগ্রেসিভ আর্মি ইউনিটকে ডিপ্লয় করলো এবং পরিষ্কার বুঝিয়ে দিল যে ভাই অনেক হয়েছে হুমকি হুঁশিয়ারি। চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর, কথায় কথায় তোমরা যে বড় বড় কথাগুলো বলো, এবার হয়তো পাল্টা দেওয়ার সময়টি এসছে। পাশাপাশি যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্তে যতগুলো মিলিটারি বেস আছে সমস্ত কটায় মিলিটারি বেস কিন্তু ফাইটার জেট ডিপ্লয়মেন্ট ভারত 100% করে ফেললো। মানে যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে চাবুয়া মিলিটারি বেসে 18টি সুকুই 30 অলরেডি ডিপ্লয় ভারত করেছে। জোরহাটে অলরেডি 18 সুকুই 30 ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। তেজপুর মিলিটারি বেসে 18টি সুকুই 30 ডিপ্লয়মেন্ট করা হয়েছে। হাসিমারাতে 18টি রাফায়েল ডিপ্লয়মেন্ট করা হয়েছে। বাগডোগরাতে, ইন্টারেস্টিংলি বিষয় হলো, বাগডোগরাতে 18টি সুকুই 30 ডিপ্লয়মেন্ট করা হয়েছে। এবং পানাগড়ে 18টি সুকুই 30 সঙ্গে সঙ্গে 18টি মিগ 29 ডিপ্লয়মেন্ট করা হয়েছে, যা কিন্তু ভারতের সেনাবাহিনীর অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডকে এস্টাবলিশ করছে। অর্থাৎ 4টে নতুন মিলিটারি বেস শুধু তৈরি করা নয়, এই অঞ্চলে 17 মাউন্টেন স্ট্রাইক ক্রপস ডিপ্লয়মেন্ট এবং মিলিটারি ফাইটার জেট 100% ডিপ্লয়মেন্ট করা মানে ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে ভাই, যদি তোমরা এবার উস্কানি দাও, যদি তোমরা সত্যি যুদ্ধ চাও, আমাদের সহনশীলতার পরীক্ষা নাও, তাহলে কিন্তু তোমরা ভুল করছো এবং তোমাদের ভুলের মাসুল কিন্তু দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। পাশাপাশি কালকে স্কাই স্ক্যানারে একটি তথ্য ধরা পড়েছে যেটা আপনাকে আমি দেখাতে চাই। সেখানে দেখা যাচ্ছে ঢাকায় একটি তুরস্কের TB2 ড্রোনের অস্তিত্ব কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তর পেয়েছে। ফলে এই ঢাকায় কেন TB2 ড্রোন উঠছে কোনো কারণ ছাড়াই, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং ঢাকা থেকে কলকাতা সবচেয়ে কাছের যদি শহর ধরেও নিই, তাহলে এই TB2 ড্রোন কি কোনো সার্ভেলেন্সের জন্য ব্যবহার হয়েছে? এই প্রশ্ন কিন্তু কালকে দিনভর বিভিন্ন মাধ্যমে উঠলো। ফলে সব মিলিয়ে ভারত বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল জায়গায় চলে গেল এবং জটিল জায়গায় কিন্তু নিয়ে গেল বাংলাদেশ। এবং বিশ্বাস করুন, এই অরেঞ্জ রেভলিউশন যেমন ইউক্রেন করতে গিয়ে আজকে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটি, ঠিক সেরকম ভাবে ইসলামিক রেভলিউশন করতে গিয়ে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা আপনারা সহজেই বুঝতে পারলেন। কিন্তু ইন্টারেস্টিংলি যে প্রশ্ন আজকে উঠছে, যে যাদের কাছে কোনো গোয়েন্দার আউটপুট নেই, ইনপুট নেই, কিছুই নেই, তথ্য নেই, ডকুমেন্ট নেই, পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, এত কিছু ডকুমেন্ট ছাড়াই, মানে কোনো কিছু ছাড়াই তারা কিভাবে এত বড় ব্লান্ডার করে ভারতকে ওসমান হাদির মৃত্যুর জন্য দায়ী করে দিলেন অফিসিয়ালি।
এরপর ভারত কি বলে দেখার জন্য অপেক্ষা করতে হবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।